গল্পকথন বাই আদর চ্যানেলে আমরা শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের গল্প তন্দ্রাবিলাস। আজ শুনবেন প্রথম পর্ব। ভোরবেলায় মানুষের মেজাজ মোটামুটি ভালো থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। বিকেলবেলায় মেজাজ সবচেয়ে বেশি খারাপ হয়, সন্ধ্যার পর আবার ভালো হতে থাকে। এটাই সাধারণ নিয়ম। এখন সকাল 11টা। মেজাজের সাধারণ সূত্র মতে মিসির আলির মেজাজ ভালো থাকার কথা, কিন্তু মিসির আলির মন এই মুহূর্তে যথেষ্টই খারাপ। তিনি বসার ঘরে বেতের চেয়ারে পা তুলে বসে আছেন। তার ভ্রু কুঁচকে আছে। তার মেজাজ খারাপের দুটি কারণের প্রথমটা হলো একটা মাছি অনেকক্ষণ থেকেই মাছিটা তার গায়ে বসার চেষ্টা করছে। সাধারণ মাছি না, নীল রঙের স্বাস্থ্যবান ডুমো মাছি। আম কাঁঠালের সময় এই মাছিগুলিকে দেখা যায়। এখন শীতকাল, এই মাছি এলো কোথা থেকে? মাছিটা তার গায়েই বারবার বসতে চাচ্ছে কেন? তার সামনে বসে থাকা মেয়েটির গায়ে কেন বসছে না? মিসির আলির মেজাজ খারাপের দ্বিতীয় কারণ এই মেয়েটি। তার ইচ্ছা করছে মেয়েটিকে একটা ধমক দেন, যদিও ধমক দেবার মতো কোনো কারণ ঘটেনি। মেয়েটি তার সঙ্গে দেখা করতে এসেছে। দেখা করতে আসার অপরাধে কাউকে ধমক দেওয়া যায় না। ধমক দেওয়ার বদলে মিসির আলি শব্দ করে কাশলেন। প্রচণ্ড শব্দে কাশলে কিংবা কুৎসিত শব্দে নাক ঝাড়লে মনের রাগ অনেকখানি কমে। মিসির আলির কমল না, বরং আরো যেন বাড়ল। মাছিটাও মনে হচ্ছে এই শব্দে উৎসাহ পেয়েছে। এতক্ষণ গায়ে বসতে চাচ্ছিল, এখন ওরে ঠোঁটে বসতে চাচ্ছে। কি যন্ত্রণা! স্যার, আমার নাম সায়রা বানু। সায়রা বানু নামটা কি আপনার মনে থাকবে? মিসির আলি বললেন, মনে থাকার কোনো প্রয়োজন কি আছে? অবশ্যই আছে। আমি এত আগ্রহ করে আমার নামটা আপনাকে কেন বলছি? যাতে মনে থাকে, সেই জন্যই তো বলছি। মিসির আলি রোবটের গলায় বললেন, মানুষের নাম আমার মনে থাকে না। মেয়েটি তার রোবট গলা অগ্রাহ্য করে হাসি মুখে বলল, আমারটা মনে থাকবে, কারণ একজন বিখ্যাত সিনেমা অভিনেত্রীর নাম সায়রা বানু। মিসির আলি ভ্রুকুচকে তাকিয়ে আছেন। এখন তার মাথার যন্ত্রণা শুরু হয়েছে। অর্থহীন কথা শুনতে ভালো লাগছে না, তাছাড়া শীতও লাগছে। চেয়ারটা টেনে রোদে নিয়ে গেলে হয়, তাতে কিছুক্ষণ আরাম লাগবে, তারপর আবার রোদে গা চিরবির করতে থাকবে। শীতকালের এই এক যন্ত্রণা, ছায়া বা রোদ কোনোটাই ভালো লাগে না। মিসির আলি মাছিটার দিকে তাকিয়ে রইলেন। মাছিটার কারণে নিজেকে এখন কাঁঠাল কাঁঠাল মনে হচ্ছে। মেয়েটি খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, আপনি দিলীপ কুমার, সায়রা বানু এদের নাম শুনেননি? দিলীপ কুমারের নাম শুনেছি। সায়রা বানু হচ্ছে দিলীপ কুমারের বউ। আমার বন্ধুরা অবশ্য আমাকে সায়রা বানু ডাকে না, তারা ডাকে এসবি। সায়রার এস, বানুর বি, এসবি। এসবিতে আর কি হয় বলুন তো? বলতে পারছি না। এসবি হচ্ছে স্পেশাল বাঞ্চ। আমার বন্ধুদের ধারণা আমার চেহারায় একটা স্পাই স্পাই ভাব আছে, এই জন্যই তারা আমাকে এসবি ডাকে। আচ্ছা, আপনার কি ধারণা আমার চেহারায় স্পাই স্পাই ভাব? ভালো করে একটু আমার দিকে তাকান না। আপনি সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছেন কেন? মিসির আলি এদিক ওদিক তাকাচ্ছেন না, মাছিটার দিকে তাকিয়ে আছেন। মাছিটা এদিক ওদিক করছে বলেই এদিক ওদিক তাকাতে হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে মোট কত প্রজাতির মাছি আছে? এই যে শুনুন, তাকান আমার দিকে। মিসির আলি মেয়েটির দিকে তাকালেন। অতিরিক্ত ফর্সা একটা মেয়ে। বাঙালি মেয়েদের গায়ের রঙের একটা মাত্রা আছে, কোনো মেয়ে যদি সেই মাত্রা অতিক্রম করে যায় তখন আর ভালো লাগে না। তার মধ্যে বিদেশি বিদেশি ভাব চলে আসে, তাকে তখন আর আপন মনে হয় না। সায়রা বানুর ক্ষেত্রেও তাই হয়েছে। তাকে পরপর লাগছে। মেয়েটির মাথা ভর্তি চুল, সেই চুলেও লালচে ভাব আছে। অতিরিক্ত ফর্সা মেয়েদের ক্ষেত্রে তাই হয়। তাদের গায়ের রঙের খানিকটা এসে চুলে লেগে যায়, চুল লালচে দেখায়।
খানিকটা এসে লাগে চোখে। চোখ তখন আর কালো মনে হয় না। মেয়েটির মুখ লম্বাটে, একটু বোচা ধরনের নাক। বোচা নাক থাকাই রক্ষা। বোচা নাকের কারণেই মেয়েটিকে বাঙালি মনে হচ্ছে। খাড়া নাক হলে মেডিটেরেনিয়ান সমুদ্রের পাশে গ্রিক কন্যা বলে মনে হতো। বয়স কত হবে? ১৯ থেকে ২৫-এর ভেতর। মানুষের বয়স চট করে ধরতে পারার কোনো পদ্ধতি থাকলে ভালো হতো। গাছের রিঙ্গুনে বয়স বলা যায়, মানুষের তেমন কিছু নেই। মানুষের বয়স তার মনে বলেই বোধ হয়। আচ্ছা, একটা মাছি কতদিন বাঁচে? স্যার, কথা বলছেন না কেন? আমাকে কি স্পাই মেয়ে বলে মনে হচ্ছে? স্পাই মেয়েদের চেহারা আলাদা হয় বলে আমি জানি না। একটু আলাদা হয়। স্পাই মেয়েদের মুখ দেখে এদের মনের ভাব বোঝা যায় না। এদের মুখে একরকম ভাব, মনের ভেতর আরেক রকম। তোমারও কি তাই? জি। ও, আপনাকে বলতে ভুলে গেছি, এসবি ছাড়াও আমার আরেকটা নাম আছে। নাম ঠিক না, খেতাব। নববর্ষে পাওয়া খেতাব। আমাদের কলেজে পহেলা বৈশাখে খেতাব দেওয়া হয়। আমার খেতাবটা হচ্ছে সাদা বাঘিনী। এসবিতে সাদা বাঘিনীও হয়। সাদা বাঘিনী টাইটেল কেন পেয়েছিলাম শুনতে চান? খুবই মজার গল্প। মিসির আলি তাকিয়ে রইলেন। তার কিছুই শুনতে ইচ্ছা করছে না। মাথার যন্ত্রণা এবং শীতভাব দুটোই বাড়ছে। গায়ে পাতলা একটা চাদর দিয়ে শীতভাবটা কমানো যেত। চাদরটা ধুবিখানায় দিয়েছেন। ধোয়া নিশ্চয় হয়ে গেছে। স্লিপের অভাবে আনতে পারছেন না। স্লিপটা কোথাও খুঁজে পাচ্ছেন না। কড়া এক কাপ চা খেলেও শীতটা কমত। ঘরে চায়ের পাতা আছে, চিনি দুধও আছে। গতকালই কিনে এনেছেন। কিন্তু গ্যাসের চুলায় কি একটা সমস্যা হচ্ছে। কিছুক্ষণ আগুন জ্বলেই হুশ করে নিভে যায়। মিস্ত্রি ডাকিয়ে চুলা ঠিক করা দরকার। গ্যাস মিস্ত্রিরা কোথায় থাকে কে জানে। সাইরা বানু মেয়েটি হড়বড় করে কথা বলে যাচ্ছে। তার কথা তিনি মন দিয়ে শুনছেন না। মাথায় দুশ্চিন্তা নিয়ে অন্য কিছুতে মন বসানো বেশ কঠিন। তবে মাছিটা এখন শান্ত হয়েছে। টেবিলের উপর চুপ করে বসে আছে। ডিম পারছে না তো? আমার সাদা বাঘিনী টাইটেল পাওয়ার ঘটনাটা খুব ইন্টারেস্টিং। শুনলে আপনি খুব মজা পাবেন। বলবো? মিসির আলি কিছুই বললেন না। তিনি খুব ভালো করেই জানেন মেয়েটি তার গল্প বলবেই। তিনি বলতে বললেও বলবে, বলতে না বললেও বলবে। হয়েছে কি শুনুন। সায়েন্স ল্যাবরেটরির সামনে দিয়ে আমি যাচ্ছি। আমার সঙ্গে আমার এক বন্ধু রাকা। রাকা হচ্ছে বোরকাওয়ালি। বোরকা পরে, সৌদি বোরকা। বেশ কয়েকটা বোরকা পাওয়া যায়। তা কি আপনি জানেন? সৌদি বোরকা, পাকিস্তানি বোরকা। সৌদি বোরকা ভয়াবহ। শুধু চোখ দুটো বের হয়ে থাকে। এমনিতে সে অবশ্য খুব স্টাইলিশ। বোরকার নিচে স্লিভলেস ব্লাউজ পরে। যাই হোক, বোরকাওয়ালি রাকা হঠাৎ বলল সে একটা পেন্সিল কিনবে। আমি তাকে নিয়ে একটা দোকানে ঢোকালাম পেন্সিল কিনতে। স্টেশনারির দোকান, তবে তার সঙ্গে কনফেকশনারিও আছে। চা বিক্রি হচ্ছে, কেক বিক্রি হচ্ছে। দোকানটায় বেশ ভিড়। ভিড়ের সুযোগ নিয়ে এক লোক করল কি, বোরকাওয়ালির গায়ে হাত দিল। গায়ে মানে কোথায় তা আপনাকে বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। বোরকাওয়ালি এমন ভয় পেল যে প্রায় অচেতন হয়ে পড়ে যাচ্ছিল। আমি বোরকাওয়ালিকে ধরে ফেললাম। তারপর বদমাস লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনি ওর গায়ে হাত দিলেন কেন? সন্ডাগন্ডা টাইপের লোক, লাল চোখ, গরিলাদের মতো লোম ভর্তি হাত। সে এমন ভাব করলো যে আমার কথাই শুনতে পাইনি। দোকানদারের দিকে তাকিয়ে হাই তুলতে তুলতে বলল, দেখি একটা লেবু চা। তখন আমি খপ করে তার হাত ধরে ফেললাম। সে ঝটকা দিয়ে তার হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলো, কিন্তু তার আগেই আমি তার হাত কামড়ে ধরলাম, যাকে বলে কচ্ছপের কামড়। কচ্ছপের কামড় কি তা নিশ্চয়ই আপনি জানেন। কচ্ছপ একবার কামড়ে ধরলে আর ছাড়ে না। আমিও ছাড়লাম না। আমার মুখ রক্তে ভরে গেল। লোকটা বিকট চিৎকার শুরু করলো। ব্যাপার স্যাপার দেখে বোরকাওয়ালি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর থেকে আমার টাইটেল হয়েছে সাদা বাঘিনী। গল্প শেষ করে সাইরা বানু খিলখিল করে হাসছে। মিসির আলি মেয়েটির হাসির মাঝখানেই বললেন, তুমি আমার কাছে কেন এসেছ? গল্প করার জন্য এসেছি। বিখ্যাত মানুষদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। আমি বিখ্যাত মানুষ?
অবশ্যই বিখ্যাত। আপনাকে নিয়ে কত বই লেখা হয়েছে। আমি অবশ্য একটা মাত্র বই পড়েছি, ওই যে সুধাকান্ত বাবুর গল্প। একটা মেয়ে খুন হলো, আর আপনি কেমন শার্লক হোমসের মতো বের করে ফেললেন সুধাকান্ত বাবুই খুনটা করেছেন। বই পড়ে মনে হচ্ছিল আপনার খুব বুদ্ধি, কিন্তু আপনাকে দেখে সেরকম মনে হচ্ছে না। আমাকে দেখে কেমন মনে হচ্ছে? খুব সাধারণ মনে হচ্ছে। আপনার মধ্যে একটা গৃহশিক্ষক ব্যাপার আছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিয়মিত বেতন পান না, এমন একজন অঙ্কের স্যার। আপনি রোজ ভাবেন আজ বেতনের কথাটা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে বলতে পারেন না। আচ্ছা, আপনি এমন গম্ভীর মুখে বসে আছেন কেন? মনে হচ্ছে আপনি আমার কথা শুনে মজা তো পাচ্ছেনই না, উল্টো বিরক্ত হচ্ছেন। সত্যি করে বলুন তো, আপনি কি বিরক্ত হচ্ছেন? কিছুটা হচ্ছি। মাছিটা তো এখন আর বিরক্ত করছে না, কেমন শান্ত হয়ে টেবিলে বসে আছে। তারপরেও আপনি এত বিরক্ত কেন বলুন তো? তুমি অকারণে কথা বলছো, এই জন্য বিরক্ত হচ্ছি। অকারণ কথা আমি নিজেও বলতে পারি না, অন্যের অকারণ কথা শুনতেও ভালো লাগে না। আপনার সঙ্গে কথা বলতে হলে সবসময় একটা কারণ লাগবে? তাহলে তো আপনি খুবই বোরিং একটা মানুষ। এত কারণ আমি পাবো কোথায় যে আমি রোজ রোজ আপনার সঙ্গে কথা বলবো? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তুমি রোজ রোজ আমার সঙ্গে কথা বলবে? হুম। সে কি, কেন? সায়রা বানু খুব সহজ ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল, এক বাড়িতে থাকতে হলে কথা বলতে হবে না? এক বাড়িতে থাকবে মানে? আমি বুঝতে পারছি না। আমি আপনার সঙ্গে কয়েকটা দিন থাকবো। কদিন এখনো বলতে পারছি না। দুদিনও হতে পারে, আবার 2 মাসও হতে পারে, আবার 2 বছরও হতে পারে। সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। মিসির আলি চেয়ার থেকে পা নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালেন। হচ্ছেটা কি? এই যুগের টিনেজার মেয়েদের ভাবভঙ্গি কাণ্ডকারখানা বোঝা মুশকিল। তারা যে কোনো উদ্ভট কিছু হাসি মুখে করে ফেলতে পারে। মেয়েটি হয়তো অতি তুচ্ছ কারণে রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছে, কিংবা তাকে ভড়কে দেবার জন্য গল্প ফেঁদেছে। পরে কলেজে বন্ধুদের কাছে এই গল্প করবে। বন্ধুরা মজা পেয়ে একে অন্যের গায়ে হেসে গড়িয়ে পড়বে। ওমাগো, বুড়োটাকে কি বোকা বানিয়েছি! সে বিশ্বাস করে ফেলেছিল যে আমি থাকতে এসেছি। মিসির আলি নিজের বিস্ময় গোপন করে সহজভাবে বললেন, তুমি এ বাড়িতে থাকবে? জি। বিছানা বালিশ নিয়ে এসেছো? বিছানা বালিশ আনিনি। আজকাল তো আর বিছানা বালিশ নিয়ে কেউ অন্যের বাড়িতে থাকতে যায় না। শুধু একটা সুটকেস আর হ্যান্ডব্যাগ এনেছি, আর একটা পানির বোতল। সুটকেস আর হ্যান্ডব্যাগ কোথায়? বারান্দায় রেখে এসেছি। শুরুতেই আপনি আমার সুটকেস দেখে ফেললে ঢুকতে দিতেন না। যাই হোক, আমি এখন আমার সুটকেস আর হ্যান্ডব্যাগ নিয়ে আসছি। আচ্ছা, আপনি এমন ভাব করছেন যেন আকাশ থেকে পড়েছেন। আকাশ থেকে পড়ার মতো কিছু হয়নি। বিপদগ্রস্ত একজন তরুণীকে কয়েকদিনের জন্য আশ্রয় দেয়া এমন কোনো বড় অন্যায় না। আমি নিশ্চিত এর চেয়ে অনেক বড় বড় অন্যায় আপনি করেছেন। তুমি সত্যি সত্যি আমার এখানে থাকার পরিকল্পনা নিয়ে এসেছো? জি। মিসির আলি তাকিয়ে রইলেন। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত তা মাথায় আসছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে মেয়েটির কাণ্ডকারখানা দেখেই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে মেয়েটি বুদ্ধিমতী। এই পরিস্থিতিতে তিনি কি করবেন বা করতে পারেন সেই সম্পর্কে চিন্তাভাবনা সে নিশ্চয়ই করেছে। নিজেকে সম্ভাব্য সব রকম পরিস্থিতির জন্য সে প্রস্তুত করে রেখেছে। মিসির আলির এমন কিছু করতে হবে যার সম্পর্কে মেয়েটির প্রস্তুতি নেই। সে কেন বাড়ি ছেড়ে এসেছে এই মুহূর্তে তা তাকে জিজ্ঞেস করা যাবে না, কারণ এই প্রশ্নটি স্বাভাবিক এবং সঙ্গত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মেয়েটি তৈরি করে রেখেছে। তার বিস্মিত হয় ঠিক হবে না। তাকে খুব সহজ এবং স্বাভাবিক থাকতে হবে, যেন এমন ঘটনা প্রতি সপ্তাহেই দুটো একটা করে ঘটছে। সায়রা বানু সুটকেস হ্যান্ডব্যাগ নিয়ে ঘরে ঢুকল। মিসির আলি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন সে গুনগুন করে কি একটা গানের সুরও যেন ভাবছে। কত সহজ স্বাভাবিক তার আচরণ। কেক খাবেন? কেক? হুম, আমার নিজের বেক করা। ডিমের পরিমাণ বেশি হয়েছে বলে একটু ডিম ডিম গন্ধ হয়ে গেছে। অনেকে ডিমের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। আমার কাছে অবশ্য খারাপ লাগে না।
দেব আপনাকে 1 পিস কেক? না, আপনাকে একটু বাজারে যেতে হবে, কয়েকটা জিনিস কিনতে হবে। আমি অতি দ্রুত চলে এসেছি তো, কাজেই অনেক প্রয়োজনীয় জিনিস আনা হয়নি। টুথপেস্ট এনেছি, টুথব্রাশ আনিনি। আমার অভ্যাস হচ্ছে রাতে শোবার সময় কুটকুট করে কয়েকটা লবঙ্গ খাওয়া। লবঙ্গ খেলে শরীরের রক্ত পরিষ্কার থাকে, কখনো হার্টের অসুখ হয় না। সেই লবঙ্গ আনা হয়নি। আপনাকে লবঙ্গ আনতে হবে। পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দেব। আমি সঙ্গে করে অনেক টাকা নিয়ে এসেছি। বলুন তো কত এনেছি? বলতে পারছি না। অনুমান করুন। আপনি হচ্ছেন বিখ্যাত মিসির আলী। আপনার অনুমান হবে পৃথিবীর শ্রেষ্ঠ অনুমান। বলুন, আমার সঙ্গে কত টাকা আছে? ৫,০০০ টাকা। হয়নি। আমার সঙ্গে আছে মোট ৫১,০০০ টাকা। ৫০০ টাকার একটা বান্ডিল এনেছি, আর এনেছি ১০ টাকার একটা বান্ডিল। সেখান থেকে কিছু খরচ করেছি। বেবি ট্যাক্সি ভাড়া দিয়েছি ৩০ টাকা। ঠিক এই মুহূর্তে আমার কাছে আছে ৫০,৯৭০ টাকা। আপনাকে টুকটাক বাজারের জন্য ৫০০ টাকা দিচ্ছি। যা লাগে খরচ করবেন, বাকিটা ফেরত দেবেন। এই নিন। সায়রা বানু তার কাঁধে ঝুলানো কালো ব্যাগ খুলে টাকা বের করল। মিসির আলি টাকাটা নিলেন। মেয়েটি এক ধরনের খেলা শুরু করেছে। মিসির আলির মনে হলো মেয়েটিকে সেই খেলা তার মতোই খেলতে দেওয়া উচিত। এই মুহূর্তে এমন কিছু করা ঠিক হবে না যাতে খেলা বাধাগ্রস্ত হয়। তিনি মেয়েটিকে আগ্রহ নিয়ে দেখতে শুরু করেছেন। তার তাকানোর ভঙ্গি, হাঁটার ভঙ্গি, বসার ভঙ্গি। আপাতদৃষ্টিতে এইসব খুবই ছোটখাটো ব্যাপার থেকে অনেক কিছু জানা যায়। সায়রা বানু চেয়ারে বসতে বসতে বলল, আমার খাওয়া নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না। যা খাওয়াবেন আমি তাই খাবো, শুধু মাছ ছাড়া। মাছ আমি খেতে পারি না, গন্ধ লাগে। অবশ্য চিংড়ি মাছ খাই। চিংড়ি মাছ কেন খাই বলুন তো? বলতে পারছি না। চিংড়ি মাছ খাই কারণ চিংড়ি মাছ হচ্ছে আসলে এক ধরনের পোকা। পোকা বলি চিংড়ি মাছের আষ্টে গন্ধ নেই। ও আচ্ছা, বলতে ভুলে গেছি। আরেকটা জিনিস খুব পছন্দ করে খাই, ইলিশ মাছের ডিম। মাছের ডিমেরও তো আষ্টে গন্ধ থাকে, ইলিশ মাছের ডিমে থাকে না। আপনি কেভিয়ার খেয়েছেন? না। কেভিয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার। কালো রঙের মাছের ডিম। স্বাদ কিরকম জানেন? যেহেতু খাইনি, স্বাদ কেমন তা তো জানার কথা না। স্বাদ কেমন আপনি জানেন। অনেকটা আমাদের শিং মাছের ডিমের মতো, তবে আষ্টে গন্ধ অনেক বেশি। নাক চেপে ধরে আমি একবার খানিকটা খেয়েছিলাম, তারপর বমি টমি করে একাকার। মিসির আলি পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন। সঙ্গে দেশলাই নেই। দেশলাইয়ের খুঁজে রান্নাঘরে যেতে হবে। চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। মেয়েটাকে কি বলবেন দেশলাই এনে দিতে? মিসির আলিকে কিছু বলতে হলো না। তার আগেই সায়রা বানু বলল, আপনার লাইটার লাগবে? আছে তোমার কাছে? আছে। আপনি সিগারেট মুখে দিন, আমি ধরিয়ে দিচ্ছি। মেয়েটা যে ভঙ্গিতে লাইটার ধরালো তাতে মনে হলো সিগারেট ধরিয়ে দিয়ে তার অভ্যাস আছে। সে নিজে সিগারেট খায় না তো? না, খায় না। সিগারেটের ধোঁয়ায় সে নাক কুচকাচ্ছে। এই লাইটারটা আপনি রেখে দিন। লাইটারটা আমি আপনার জন্যই এনেছি। থ্যাংক ইউ। আর 1 প্যাকেট সিগারেটও এনেছি। আপনার একটা বইয়ে পড়েছিলাম, একজন কে আপনার সঙ্গে দেখা করতে আসতো। যেদিন আসতো আপনার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আসতো। মিসির আলি সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, একটু আগে বলেছিলে তুমি আমার একটা বই পড়েছ। মিথ্যে কথা বলেছিলাম। অনেকগুলো বই পড়েছি। সুধাকান্ত বাবুর উপর লেখা বইটা সবচেয়ে ভালো লেগেছে। ওইটা আমি পড়েছি 3 বার। না, 3 বার না, 2.5 বার পড়েছি। 2 বার পড়েছি পুরোটা, শেষবার পড়েছি শুধু শেষের 20 পাতা। ভালো। মিথ্যা কথা বললে কি আপনি রেগে যান? না। আমাকে কেউ মিথ্যে কথা বললে আমি অবশ্য খুব রেগে যাই। আর আমার এমনই কপাল যে সবাই শুধু আমার সঙ্গে মিথ্যে কথা বলে। তবে আপনি বলবেন না সেটা আমি জানি। আপনার চেহারা দেখেই বোঝা যায় আপনি মিথ্যে কথা বলতে পারেন না। আপনি কি জানেন যারা সবসময় মিথ্যে কথা বলে তাদের চেহারায় একটা মাই ডিয়ার ভাব থাকে? তাই নাকি? জি। যেসব মেয়েকে দেখবেন খুব মায়া মায়া চেহারা, আপনি ধরেই নিতে পারেন তারা প্রচুর মিথ্যা কথা বলে। এই তথ্য জানতাম না।
আপনি মিসির আলী, আর আপনি সাধারণ তথ্য জানেন না? অথচ বইয়ে কত আশ্চর্য আশ্চর্য কথা যে আপনার সম্পর্কে লেখা হয়। যেমন, কাউকে এক পলক দেখেই আপনি তার সম্পর্কে হরবর অনেক কথা বলে দিতে পারেন। আসলেই কি পারেন? না, পারি না। আচ্ছা, চেষ্টা করে দেখুন না। আমার সম্পর্কে বলুন। কি বলবো? আমাকে দেখে কি মনে হচ্ছে? এইসব। দেখি আপনার পাওয়ার অফ অবজারভেশন। দেখো সায়রা বানু, আমি পরীক্ষা দেই না। পরীক্ষা ভাবছেন কেন? ভাবেন একটা খেলা। বলুন, আমার সম্পর্কে বলুন। মিসির আলী হাতের সিগারেট ফেলে দিলেন। আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছে করছে। তিনি নিজের উপর একটু বিরক্ত হচ্ছেন, কারণ তার টেনশন হচ্ছে। টেনশন হলেই একটা সিগারেট শেষ করার সঙ্গে সঙ্গে আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছা করে। তার শরীর ভালো না। এখন কিছুদিন টেনশন ফ্রি জীবনযাপন করতে চান। অজানা অচেনা একটা মেয়ে হুট করে উপস্থিত হয়ে তাতে বাধা দিচ্ছে। মেয়েটি আগ্রহ নিয়ে বলল, কি হলো, কিছু বলছেন না কেন? মিসির আলী খানিকটা বিরক্তি নিয়ে বললেন, তোমার সম্পর্কে আমার প্রথম অবজারভেশন হচ্ছে তোমার নাম সায়রা বানু নয়। এইরকম মনে হবার কারণ কি? মনে হবার কারণ হচ্ছে, সায়রা বানু যদি তোমার নাম হতো, তাহলে সায়রা বানু ডাকলে তুমি সহজভাবে রেসপন্স করতে। একটু আগে আমি বললাম, দেখো সায়রা বানু, পরীক্ষা আমি দেই না। বাক্যটা আমি একবার বলিনি। দেখো সায়রা বানু বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি। যখন দেখলাম তুমি হঠাৎ চমকে উঠলে, তখন আমি বাক্যটা শেষ করলাম। তোমার চমকে ওঠার কারণ হচ্ছে, সায়রা বানু বলে যে তোমাকে সম্বোধন করা হচ্ছে, তা তুমি শুরুতে বুঝতে পারোনি। যখন বুঝতে পেরেছ, তখনই চমকে উঠেছ। তোমার নাম কি? আমার নাম চিত্রা। তোমার সম্পর্কে আমার দ্বিতীয় অবজারভেশন হচ্ছে, তোমাকে দীর্ঘদিন একটা ঘরে আটকে রাখা হয়েছিল। সেই ঘরের জানালা পর্যন্ত বন্ধ ছিল। আলোহীন একটা ঘরে দীর্ঘদিন থাকলে গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যায়। তোমার তাই হয়েছে। তুমি আলোর দিকে ঠিকমতো তাকাতেও পারছো না। যতবার তাকাচ্ছ, ততবার চোখের মনি ছোট হয়ে আসছে, ভ্রু কুঁচকে যাচ্ছে। আবার জানালা থেকে তুমি চোখ ফিরিয়েও নিতে পারছো না। বারবার বিস্মিত চোখে জানালা দিয়ে তাকাচ্ছ, কারণ অনেকদিন পরে তুমি জানালায় খোলা আকাশ দেখছো। আরো কিছু বলবেন? দীর্ঘদিন ধরে তুমি ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছ। যে কোনো কারণেই হোক, তোমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, স্টোরি তৈরি করতে হচ্ছে। মিথ্যে বলাটা তোমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ। তোমার হাত বাঁধা ছিল, মণিবন্ধনে কালো দাগ পড়ে গেছে। হুম। তোমার ঘ্রাণ শক্তি অতি প্রবল। তুমি কিছুক্ষণ পরপরই নাক কুচকাচ্ছ এবং তাকাচ্ছ ঘরের দক্ষিণ দিকে। দক্ষিণ দিক থেকে নর্দমার দুর্গন্ধ আসছে, যেটা এত প্রবল না যে এমনভাবে নাক কুচকাতে হবে। এর থেকে মনে হয়, হয় তোমার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল, আর নয়তো তোমাকে অনেক উঁচু কোনো ঘরে আটকে রাখা হয়েছে, 6 তলা 7 তলায়, যেখানে রাস্তার নর্দমার গন্ধ পৌঁছে না। চিত্রা চুপ করে রইল। সে খুব একটা বিস্মিত হলো বলে মনে হলো না। মিসির আলী বললেন, এখন বলো, তোমার ব্যাপারটা কি? আপনি তো কিছু না জেনেই অনেক কিছু বলতে পারলেন। আপনি নিজেই বলুন। না, আমি বলতে পারছি না। অনুমান করুন, দেখি আপনার অনুমান শক্তি আমার ঘ্রাণ শক্তির মতো কিনা। আমার ধারণা তুমি অসুস্থ। অসুস্থতা এমন যে রোগীকে ঘরে আটকে রাখতে হয়। তুমি কোনো ক্রমে ছাড়া পেয়ে পালিয়ে এসেছ। আপনি কি বলতে চাচ্ছেন যে আমি পাগল, তাই আমাকে ঘরে আটকে রাখা হয়েছিল? না, আমি পাগল না, সুস্থ। ছিটেফোঁটা পাগলামি যা অন্যদের মধ্যে থাকে, আমার তাও নেই। তবে আমাকে ঘরে আটকে রাখা হচ্ছিল, তা ঠিক। ২৬ দিন হলো ঘরে তালাবদ্ধ। আমাকে সবাই মিলে ঘরে তালাবদ্ধ করে রেখেছে। কারণটাও খুব সাধারণ এবং আপনার মতো বুড়োর কাছে হয়তোবা হাস্যকর। কারণটা বলবো? মিসির আলী হ্যাঁ না কিছুই বললেন না। মেয়েটির স্বভাব যা, তাতে তিনি যদি বলেন হ্যাঁ বলো, তাহলে সে নিশ্চিতভাবেই বলবে না, বলবো না। তার চেয়ে চুপ করে থাকাই ভালো। ব্যাপারটা প্রেম ঘটিত। আমি একটা ছেলেকে বিয়ে করতে চাই। দরিদ্র, ফালতু টাইপ ছেলে, কিছুই করে না। তার প্রেমে পড়ার কারণ নেই। তারপরেও আমি পড়ে গেছি। এবং 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 কি? গোপনে বিয়ে করার জন্যে
তার সঙ্গে পালিয়েও গিয়েছিলাম। আমাকে ধরে আনা হয়। আমি তো খুব জেদি মেয়ে, কাজেই আমি সবাইকে বলি আমি আবারও পালিয়ে যাব। তোমাদের কোনো সাধ্য নেই আমাকে ধরে রাখার। ছেলেটার নাম কি? ছেলেটার নাম দিয়ে আপনার দরকার কি? কোনো দরকার নেই, কৌতূহল বলতে পারো। ওনার নাম ফরহাদ। শুধুই ফরহাদ? ফরহাদ খান। তারপর? তারপর আবার কি? তোমার কাছ থেকে এই কথা শোনার পর তারা তোমাকে তালাবদ্ধ করে রাখলো? তাই তো রাখবে। যে মেয়ে এ জাতীয় কথা বলে তাকে নিশ্চয়ই কেউ কোলে করে ঘুরে বেড়াবে না, ঘুমপাড়ানি গান গাইয়ে ঘুম পাড়াবে না। আজ তুমি ছাড়া পেয়েছ, আমার কাছে না এসে ওই ছেলেটির কাছে চলে যাচ্ছ না কেন? যাব তো বটেই। আপনার কি ধারণা আমি চিরকালের জন্য আপনার সঙ্গে থাকব? মিসির আলি দীর্ঘশ্বাস ফেলে বললেন, চিত্রা, তুমি আবারও মিথ্যে কথা বলছো। বুঝলেন কি করে? ছেলেটার নাম কি বলো? জিজ্ঞেস করার পর থতমত খেয়ে গেলে। চট করে বলতে পারলে না। একটা কোনো নাম ভাবার জন্য সময় নিলে। তারপর বললে ওনার নাম ফরহাদ। উনি বললে, যাকে বিয়ে করতে যাচ্ছ তার প্রসঙ্গে উনি বলবে কেন? বলবে ওর নাম ফরহাদ। তাহলে কি সত্যি কথা শুনতে চান? আমি এখন সত্যি মিথ্যা কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার সাহায্য চাচ্ছ। যদি সত্যি চাও আমি তোমাকে সাহায্য করি, তাহলে তোমাকে সত্যি কথা বলতে হবে। তা তুমি পারবে না। মিথ্যে বলাটা তোমার রক্তের মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ সত্যি কথা বলার পর আবার মিথ্যে শুরু করবে। তাতে অসুবিধা কি? যেই মুহূর্তে আমি মিথ্যে বলবো আপনি ধরে ফেলবেন। আপনার তো সেই ক্ষমতা আছে। মিসির আলি আরেকটি সিগারেট ধরিয়ে গম্ভীর গলায় বললেন, চিত্রা শোনো, আমার পক্ষে তোমাকে এই বাড়িতে রাখা সম্ভব না। তোমাকে চলে যেতে হবে এবং কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে। আমার সমস্যা আপনি সমাধান করবেন না? মানুষের বেশিরভাগ সমস্যাই এরকম যে তা তারা নিজেরাই সমাধান করতে পারে। আমার ধারণা তোমার সমস্যার সমাধান তুমিই করতে পারবে। আমি আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি বলে কি আপনি রাগ করছেন? রাগ করার প্রশ্ন আসছে না। মিথ্যে কথা বলাটাকে সবাই যত বড় অন্যায় মনে করে আমি তা করি না। আমার কাছে মনে হয় মানুষের অনেক অদ্ভুত ক্ষমতার একটি হচ্ছে মিথ্যে কথা বলার ক্ষমতা। কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যে বলতে পারে। যে মানুষ মিথ্যে বলতে পারে না সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ। আপনি কি মিথ্যে বলেন? না, বলি না। মানুষ হিসেবে আমি রোবট টাইপের। শোনো চিত্রা, তুমি এখন চলে যাও। চিত্রা বিস্মিত গলায় বলল, চলে যাব? হ্যাঁ, চলে যাবে। আপনি আমাকে খুব অপছন্দ করছেন, তাই না? আমি তোমাকে অপছন্দও করিনি, আবার পছন্দও করিনি। আমার বিষয়ে আপনার কোনো কৌতূহল হচ্ছে না? লোকজনের ধারণা আমার কৌতূহল খুব বেশি। আসলে তা না। আমার কৌতূহল কম, অনেক কম। নীল রঙের মাছিটার দিকে আপনি যতটা কৌতূহল নিয়ে তাকিয়েছেন, আমার দিকে তাও তাকাননি। আমি কি মাছির চেয়েও তুচ্ছ? মিসির আলি চুপ করে রইলেন। চিত্রা ক্লান্ত গলায় বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি দয়া করে গম্ভীর হয়ে থাকবেন না। যাবার আগে হাসি মুখে থাকুন। আপনার হাসি মুখ দেখে যাই। মিসির আলি হাসলেন। চিত্রা বলল, বাহ, আপনার হাসি তো সুন্দর। যারা গম্ভীর ধরনের মানুষ তাদের হাসি খুব সুন্দর হয়। এরা হঠাৎ হঠাৎ হাসে তো, এই জন্যে। আর যারা সবসময় হাসি মুখে থাকে তাদের হাসি হয় খুব বিরক্তিকর। তাদের কান্না হয় সুন্দর। আচ্ছা, আমি তাহলে এখন উঠি। চিত্র উঠে দাঁড়ালো। মেয়েটা এত সহজে চলে যেতে রাজি হবে তা মিসির আলি ভাবেননি। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আচ্ছা শুনুন, আমি আমার ব্যাগগুলি রেখে যাই। ব্যাগ হাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আশ্রয় খোঁজার তো কোনো মানে হয় না, তাই না? বিছানা বালিশ নিয়ে যাওয়াই তো ভালো। সবাই ভাববে এই মেয়ের আসলেই আশ্রয় প্রয়োজন। আপনি কিন্তু সেরকম ভাবেননি। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। যাই হোক, আমি জিনিসপত্র রেখে যাচ্ছি। একসময় এসে নিয়ে যাব। আচ্ছা, আপনি আসলেই রোবট টাইপ মানুষ। যাই কেমন? তুমি কি তোমার বাড়ির টেলিফোন নাম্বারটি দিয়ে যাবে? কেন? আচ্ছা দিচ্ছি। কাগজে লিখে দিই? নিতান্ত প্রয়োজন না হলে টেলিফোন করবেন না। আর যদি করেন আপনি ভয়াবহ বিপদে পড়ে যাবেন।
এইবার কিন্তু আমি সত্যি কথা বলছি। কি বলছি না? মনে হচ্ছে বলছো। চিত্রা তার হ্যান্ডব্যাগ থেকে কাগজ নিয়ে টেলিফোন নাম্বার লিখল। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এই নিন নাম্বার। আবারও বলছি, নিতান্ত প্রয়োজন না হলে টেলিফোন করবেন না। নিতান্ত প্রয়োজন বলতে তুমি কি বুঝাচ্ছ? ধরুন আমি আপনার ঘর থেকে বের হলাম, আবার হঠাৎ একটা ট্রাক এসে আমার গায়ের উপর দিয়ে চলে গেল, তখন আপনি বাসায় টেলিফোন করে বলবেন চিত্রা মারা গেছে। আচ্ছা ঠিক আছে। চিত্রা বেশ সহজ ভঙ্গিতে বের হলো। মিসির আলী উঠে দরজা বন্ধ করে দিলেন। তিনি আজ আর ঘর থেকে বের হবেন না। তিনি জানেন ঘন্টা দুয়েকের ভেতর চিত্রা ফিরে আসবে, তার জিনিসপত্র নিয়ে যাবে। মেয়েরা তাদের ব্যক্তিগত জিনিসপত্র কোথাও রেখে স্বস্তি পায় না, কাজেই অপেক্ষা করাই ভালো। খুবই আশ্চর্যের ব্যাপার, মেয়েটি চলে যাবার পর মিসির আলীর একটু মন খারাপ হয়ে গেল। পাখি উড়ে যাওয়ার পর পাখির পালক পরে থাকে। মেয়েটা চলে গেছে, তারপরেও কিছু যেন রেখে গেছে। সুটকেস এবং হ্যান্ডব্যাগ নয়, অন্য কিছু। মেয়েটির রেখে যাওয়া 500 টাকার নোটটা পকেটে। টাকাটা ফেরত দিতে ভুলে গেছেন। আশ্চর্যকাণ্ড, মেয়েটি তার কালো ব্যাগও ফেলে গেছে। তার সব টাকা তো ওই ব্যাগে। বেবি ট্যাক্সি নিয়ে যদি কোথাও যায়, ভাড়া দিতে পারবে না। মিসির আলী অস্বস্তি বোধ করছেন। মেয়েটাকে মাথা থেকে তাড়াতে পারছেন না। মাছিটা এখনো টেবিলে বসে আছে। মারা গেছে নাকি? না, মারা যায়নি। কীট এবং পতঙ্গ জগতের নিয়ম হলো মৃত্যুর পর উল্টো হয়ে থাকা। পিঠ থাকবে মাটিতে, পা থাকবে শূন্যে। মাছির বেলাতেও নিশ্চয়ই সেই নিয়ম। মিসির আলী তার লাইব্রেরির দিকে এগুলেন। মাছি সম্পর্কে জানার জন্য কোনো বই কি আছে লাইব্রেরিতে? থাকার তো কথা। মাছি সম্পর্কে মিসির আলী তেমন কোনো তথ্য জোগাড় করতে পারলেন না। শুধু জানলেন পৃথিবীতে মোট 85,000 প্রজাতির মাছি আছে। মৌমাছি যেমন মাছি, ড্রাগন ফ্লাইও মাছি। সবচেয়ে ছোট মাছি প্রায় অদৃশ্য, আর সবচেয়ে বড় মাছি চড়ুই পাখির সাইজের। এদের সবারই দুজোড়া পাখা থাকে। এক জোড়া তারা ওড়ার কাজে ব্যবহার করে, অন্য জোড়া ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করে। বেশিরভাগ প্রজাতির মাছি মানুষের পরম বন্ধু। শুধু হাউস ফ্লাই নয়, এদের প্রধান কাজ অসুখ ছড়ানো। চিত্রা 2 ঘন্টার ভেতর ফিরে আসবে, এ ব্যাপারে মিসির আলী নিশ্চিত ছিলেন। নিশ্চিত ব্যাপারগুলি মানুষের জীবনে প্রায় কখনো ঘটে না। চিত্রা 2 ঘন্টা কেন, 10 দিনের মাথায়ও ফিরে এলো না। তার হ্যান্ডব্যাগ এবং সুটকেসে ধুলো জমতে লাগলো। সে একটা টেলিফোন নাম্বার দিয়ে গিয়েছিল। টেলিফোন নাম্বার লেখা চিরকুট তিনি ডয়ারে যত্ন করে রেখে দিয়েছিলেন। অযত্নে অবহেলায় রাখা কাগজপত্র সব সময় পাওয়া যায়, যত্নে রাখা কাগজ কখনো পাওয়া যায় না। মারফির এই সূত্র ভুল প্রমাণিত হলো। মিসির আলী ড্রয়ার খুলেই চিরকুটটি পেলেন, এবং সেই চিরকুট দেখে তিনি ছোটখাটো একটা চমক খেলেন। চিরকুটে টেলিফোন নাম্বার লেখা নেই, শুধু সুন্দর অক্ষরে লেখা হেল্প মি। মিসির আলীর একটু মন খারাপ হলো। মেয়েটির সমস্যার কথা মন দিয়ে শুনলেই হতো। তিনি এতটা অধৈর্য হলেন কেন? বাড়ি ঘর ছেড়ে নিতান্ত কারণে এই বয়সে একটা মেয়ে চলে আসে না। এই বয়সের মেয়েদের মাথায় নানান উদ্ভট ব্যাপার খেলা করে। তারপরেও বাড়িঘর ছাড়ার ব্যাপারে তারা খুব সাবধানী হয়। আশ্রয় মেয়েদের কাছে অনেক বড় ব্যাপার। প্রকৃতি মেয়েদের সেইভাবেই তৈরি করেছে। ভবিষ্যতে এরা সন্তানের জন্ম দেবে, সেই জন্য তাদের নিরাপদ আশ্রয় দরকার। কাজেই হে মাতৃজাতি, তোমরা আশ্রয় কখনো ছাড়বে না। এ হলো ডিএনএর অনুশাসন। ডিএনএ অনুশাসনের বাইরে যাবার ক্ষমতা তাদের নেই। মেয়েটি তার সঙ্গে যোগাযোগের কোনো পথ রাখেনি। পথ রাখলে তিনি বলতেন, হ্যাঁ, আমি এখন তোমার কথা শুনবো, সত্যি মিথ্যা সব কথাই শুনবো। আগেরবারে তোমার কথা শুনতে চাইনি। তোমার হাত থেকে রক্ষা পাবার ব্যাপারটাই আমার মাথায় প্রবলভাবে ছিল, তার জন্যে আমি দুঃখিত। মেয়েটি তার হ্যান্ডব্যাগ বা সুটকেসে কোনো ঠিকানা কি রেখে গেছে? সুটকেস খুললে কোনো গল্পের বই কি পাওয়া যাবে, যেখানে তার নাম এবং বাড়ির ঠিকানা লেখা? বই পেলেও লাভ হবে না। এখনকার মেয়েরা বইয়ে নিজের নাম লিখলেও বাড়ির ঠিকানা লিখে না। বাড়ির ঠিকানা লেখাটাকে গ্রাম্যতা বলে ধরা হয়। ডায়েরি পেলে সবচেয়ে ভালো হতো। ডায়েরিতে নাম ঠিকানা থাকে, তবে ডায়েরি পাওয়ার সম্ভাবনা অতি সামান্য।
আজকালকার মেয়েদের ডায়েরি লেখার মতো সময় নেই। নিজের কথা তারা শুধু গোপন করতে চায়, লিখতে চায় না। মিসির আলি মেয়েটির সুটকেস খুললেন। কয়েকটা শাড়ি, পলিথিনে মোড়া দুজোড়া স্যান্ডেল, হেয়ার ড্রাই, ট্রাভেল আয়রন, কিছু কসমেটিক, এক বোতল পানি, সুন্দর একটা চায়ের কাপ, একটা ফুলতোলা বেডশিট। বই এবং ডায়েরি পাওয়া গেল না। তবে বেডশিটের নিচে একগাদা কাগজ পাওয়া গেল, দামি অনিয়ন স্ক্রিন পেপার। কাগজের চিকন নীরবে কালির কলমে গুটি গুটি করে ঠাস বুনন লেখা। যত্ন করে কেউ অনেকদিন ধরে লিখেছে। মনে হচ্ছে দীর্ঘ কোনো চিঠি। কাকে লেখা? মিসির আলি ভ্রুকুচকে সম্বোধন করলেন। শ্রদ্ধাপ্য দেশু, জনাব মিসির আলি। চিঠিতে তারিখ নেই, যে লিখেছে তার নামও নেই। এর হাতের লেখা এবং চিত্রার হাতের লেখা কি এক? ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্ট ছাড়া বলা যাবে না। চিত্রা ইংরেজিতে লিখেছে হেল্প মি, আর এই দীর্ঘ চিঠি লেখা বাংলায়। ইংরেজি এবং বাংলা হাতের লেখায় মিলোমিল চট করে চোখে পড়ে না। তারপরেও মিসির আলির মনে হলো দীর্ঘ এই চিঠির লেখিকা এবং চিত্রা এক মেয়ে নয়। মেয়েটি বাইরে যাবার প্রস্তুতি নিয়ে তার ব্যাগ গোছায়নি। মেয়েরা ব্যাগ গোছানোর সময় অবশ্য প্রথম নেবে আন্ডারগার্মেন্টস, পেটিকোট, ব্লাউজ, ব্রা, প্যান্টি। এইসব কাপড়ের ব্যাপারে তারা অতিরিক্ত সেন্সিটিভ। ব্যাগে আগে এইসব গোছানো হবে, তারপর অন্য কিছু। কিন্তু মেয়েটির সুটকেস বা হ্যান্ডব্যাগে এসব কিছু নেই, টাওয়েলও নেই। মেয়েটি ঘর ছাড়ার জন্য ব্যাগ গোছায়নি। তার অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? তাকে দীর্ঘ চিঠিটা নাটকীয় ভঙ্গিতে দেয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের গল্প তন্দ্রা বিলাস। আজ শুনলেন প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।